কাল আমার বিয়ে, কিন্তু আজ মাঝরাতে আমার বাসা থেকে পালিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। বাবা মা যে ছেলের সঙ্গে আমার বিয়ে ঠিক করেছেন সে আবার এলাকার এমপি। ভালোবেসে সবাই এমপি সাহেব বলে ডাকেন, কিন্তু তাতে আমার কি? ওই সারাদিন মারধর করা, সকল অবৈধ কাজে জড়িত ব্যক্তি যত টাকাই থাকুক না কেন, আমি তৃষা নুজায়েত তার বউ হচ্ছি না। না মানে কখনোই না। তার মতো ভয়ানক ব্যক্তির বউ হওয়া আমার কাম্য নয়। আমার কাছে আমার স্বপ্নপূরণ সবার আগে। আমার কাছে আমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আঙ্গিনায় বিচরণ সবার আগে। নিজের মনে বেশ কয়েকবার কথাগুলো বিড়বিড় করল তৃষা। এত লম্বা বাসযাত্রার পরে বান্ধবী সিমলার বাসায় উঠে যখন বিছানায় গায়ে এলিয়ে শুয়ে পড়ল, তখন কেমন যেন শান্তি শান্তি লাগছে ভেতরটা। তবে ভয়ও কম হচ্ছে না, কারণ চট্টগ্রামের এমপি যুবরাজ সরকার তাকে যে করেই হোক খুঁজে বের করবেই। আজ হোক কিংবা কাল। সে মানুষ কম, বাজ পাখি বেশি। এক নাম্বারের দজ্জাল লোক বললেও ভুল হবে না। সেদিনের কথা মনে আছে? এমপি এসেছে বলে পুরো রাস্তা ব্লক করে রাখা হয়েছিল। তৃষা কক্সবাজার ট্রিপে বন্ধুদের সঙ্গে যাওয়ার কথা বলে ঢাকায় এসে অ্যাডমিশন পরীক্ষা দেওয়ার পরিকল্পনা করে। একটা মাত্র ভার্সিটি তার লক্ষ্য ছিল, আর সেখানে চান্স পেয়েছে সে। কিন্তু সে বুঝে জানে না ওই অমানুষটা তাকে খুঁজতে খুঁজতে এখানে ঠিক চলে আসবে। এতক্ষণে হারিকেন দিয়ে খুঁজছে গুন্ডা লোকটা তাকে। একটু হ্যান্ডসাম তাই বলে কি যা মন চায় তাই করবে? অধিকার যেখানে নেই সেখানে অধিকার খাটানোর প্রশ্ন আসে না। আর মা বাবাগুলো এক নম্বরের গাদ্দার। ওই ছেলে বড়লোক দেখিয়ে বুঝি মেয়েকে গলায় ঝুলিয়ে দিতে হবে। ওই দিন অ্যাডমিশন পরীক্ষার উদ্দেশ্যে রওনা হওয়ার সময় রাস্তায় জ্যাম দেখে এত রাগ হচ্ছিল তৃষার, ট্রেন মিস করলে সব শেষ। মুখে যা গালে এসেছে ইচ্ছে মতো দিয়েছে। আশেপাশে সবাই যদিও চুপ থাকতে বলেছিল, কিন্তু মাথাটা তখন কাজ করছিল না। এখন কোনো লোক যে গালি খেয়ে বিয়ের প্রস্তাব দিয়ে বসবে কে জানে। নিশ্চয়ই গালির প্রতিশোধ বাসর রাতে উসুল করবে বলে বিয়ের প্রস্তাব দেওয়া। নেতারা ওপর ওপর হাসে, ভেতর ভেতর মারে। তৃষা পাশ ফিরতেই রুমের মধ্যে সিমলার মা এসে এক গাদা খাবার দিয়ে গেল। তৃষা অন্য সময় হয়তো বলতো দরকার কি আন্টি এত কিছু করার, তবে আজ পেটে ক্ষুধা। টেনশন থাকলে তৃষার ক্ষুধা লাগে বেশি। আগে খেয়ে বাঁচা যাক, নিচে বাঁচলে বাপের নাম। তৃষার হলের ব্যবস্থা করতে হবে। একজনের বাসায় তো বিনে পয়সায় জলহস্তির মতো এত খাওয়া যায় না। থাকা তো দূরের বিষয়, সেলফ রেসপেক্ট বলে তো একটা কথা আছে। হঠাৎ ঘুরে ফিরে আবার যুবরাজ সরকারের কথা মাথায় এলো তৃষার। আচ্ছা, সে বিপদে পড়ে গেলে কি করে বাঁচবে? হঠাৎ করে তৃষার অন্য একজনের কথা মনে পড়ে যায়। 2 বছর আগে কক্সবাজারে বিশাল একটা বিপদে পড়েছিল সে। ওই মুহূর্তে ফারাজ এলাহি নামক একটা সুপুরুষ তাকে বাঁচিয়েছিল। যদিও সুপুরুষের বাচ্চা, স্ত্রী সব ছিল। স্ত্রীর নাম চিত্রাঙ্গনা। কী তার রূপ! তবে সেই মুহূর্তে ইচ্ছে করছিল মেয়েটা সতীন হয়ে যেতে। ফ্রিতে একটা বাচ্চাও পেয়ে যেতাম, মন্দ হয় না। আর ফারাজ আলাহির তো অঢেল টাকা, 2 বউ কেন 100 বউ থাকলেও ম্যানেজ করতে কষ্ট হবে না। ব্যাটার শরীর ভর্তি যে কারেন্ট। সে এবার কক্সবাজারে এলাহি, তার স্ত্রী, এমনকি অ্যাসিস্ট্যান্ট অভ্রনীল থেকে শুরু করে তার বউয়ের সঙ্গেও ভালো সম্পর্ক তৈরি হয়ে যায়। মেয়ে দুটো আসলে ভালো। তারা পরিচয় করিয়ে না দিলে হয়তো ছেলে দুটোও কথা বলতো না তার সঙ্গে। আর বলেইছিলই বা কি এমন? ফারাজ এলাহির কথাই বলা যাক। তৃষা সুন্দর করে হাত বাড়িয়ে দিয়ে বলেছিল, হ্যালো, আমি হলাম তৃষা নুজায়েত। ফারাজ হ্যান্ডশেক না করেই বলল, ও আচ্ছা, মানে কি লেভেলের বউভক্ত ভাবা যায়? তৃষা সে প্রথম দেখায় একটু বউ হতে চেয়েছিল শয়তান লোকটার, তবে তাকে বানিয়ে দিল বোন। ছ্যা, শালার জীবন। বছরে 365 দিনে চাকা খেয়ে ব্যাকা হয়ে বসে থাকা তৃষাকে যে অত বড় হ্যান্ডসাম টাকাওয়ালা পাত্তা দেবে না, তা স্বাভাবিক নয় কি? না জানি যুবরাজ সরকার তার মধ্যে কী এমন কচু দেখেছে। ইসরে, কচু দেখেছে মানে? তৃষা তো দেখার মতোই। তাকে দেখলে কলিগুপ্তের সব ছেলেরই তৃষ্ণা বেড়ে যায়। কাল সকালে ভার্সিটি আছে। প্রথম ভার্সিটি যাবে, একটু রূপচর্চার দরকার আছে না? সেখানে গিয়ে সব ছেলেদের চোখ যেন তৃষার দিকে থাকে সে ব্যবস্থাও তো করতে হবে। আবার রাতে পর্যাপ্ত না ঘুমালেও ডার্ক সার্কেল পড়ে যেতে পারে। সিমলা গাজর খাচ্ছিল, সেই গাজরটাও কেড়ে নিল তৃষা। কত কি বানিয়ে মুখে লাগালো। সিমলা অবাক হয়, এই মেয়ে কিসে সারাদিন এইসবই করতে দেখে। ব্যাগ ভর্তি এইসব জিনিস। সেই চট্টগ্রাম থেকে ব্যাগে করে সে আলু, শশা, পেঁয়াজ এনেছে। সে একটা নিঃশ্বাস ছেড়ে বলল, কাল দেখবি পুরো ভার্সিটি তোর রূপের আগুনে জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছে। তুই পরে সেই ছাই কুড়িয়ে বাসন মাজিস। তুই মাছালি, আমার হাত কি বাসন মাজার জন্য তৈরি হয়েছে? নখে মেনিকিউর পেডিকিউর করতে কত লাগে ধারণা আছে? মূর্খ রমণী। সেই ভোর থেকে তৃষা তৈরি হয়। প্রথম দিন বলে কথা। নায়িকা কারিনা কাপুর লাগতে হবে অবশ্যই, যাতে ভার্সিটির ঋত্বিক রোশনগুলো তার উপর লাড্ডু হয়ে যায়।
কিন্তু এটা তো বাংলাদেশ, ছেলেগুলো যদি ডিপ জল হয়। মাথায় বিরাট একটা চিন্তা নিয়ে ভার্সিটির গেটে প্রবেশ করতেই দমকা হাওয়ার মতো একটা বাইক তার সামনে দিয়ে যায়। আচমকা মনে হলো পাশ দিয়ে যেন জিনের বাদশা তার আলাদিনের জাদুর গালিচা দিয়ে গতিবেগ 400 বজায় রেখে দৌড় দিল। সে একটা ঝটকায় তাল সামলাতে না পেরে সামনের গর্ত মতো জায়গাটায় জমে থাকা পানিতে গিয়ে পড়ল তৃষা। শিমলা তাকে উঠানোর বদলে 32টা দাঁত বের করে হাসলো। সে হাসি দেখে তৃষার মেজাজ গরম পর্যায়ে গরম হলো। মনটা চাইছিল টেনে এই পানিতে মির্জাফরের বংশধরকে চুবিয়ে মারতে। তৃষা কিছু বলতেও পারছে না। আশেপাশের মানুষ চেয়ে চেয়ে হাসছে। এখন এখানে নিজের উচ্চমাত্রার গালিগুলোও ঝাড়তে পারবে না। তখন মানুষ তো তৃষাকে হেব্বি নিচু লেভেলের ভাববে। তৃষা নিজে নিজে উঠে দাঁড়ালো। হাতের মধ্যে সেই নোংরা পানি লেগেছে। হাতটা নাকের কাছে নিয়ে শুকতেই গর্ভবতীর মহিলার মতো বমি চলে আসতে চাইল। তৃষা নিজেকে সামলে বলল, কুল তৃষা কুল। পাশ দিয়ে একটা ছেলে যাওয়ার সময় তৃষাকে দেখে হেসে বলল, আপুমনি, ওই জলে একটু আগেই হিসু করেছিলাম। আমার এত দামি হিসুর সুগন্ধিটা যে আপনার হাতে লেগে গেল। কজনের সৌভাগ্য হয় এমন পারফিউম গায়ে মাখার। তৃষার তো মন চাইছে এটাকেও জলে ডুবিয়ে ইন্ডিয়ার বর্ডারে ফেলে দিয়ে আসতে। তবে সে অনেক কষ্টে নিজেকে শান্ত করলো। ক্লাস শুরু হয়ে যাবে, হাতে সময় নেই। তৃষা তাড়াহুড়ো ক্লাসের ভিতর ঢুকতে হঠাৎ একটা লম্বা চড়া লোকের সঙ্গে ধাক্কা খেলো। এত তাড়াহুড়ো ছিল, কার সঙ্গে ধাক্কা খেলো এত মাথায় নিল না। ক্লাসের ভিতর বসে 10টা মিনিটও জিরিয়ে নিতে পারলো না মেয়েটা। অমনি দুটো মেয়ে ক্লাসে এসে বলল, লাস্ট 10 মিনিটে ক্লাসে কোন কোন মেয়ে প্রবেশ করেছে? তৃষা তখনও সেসব কথায় পাত্তা দেয়নি। আরও 2-4টে মেয়ে আগেই দাঁড়িয়ে গেছে। হঠাৎ একটা মেয়ে বলল, ও যে সামনের দিকে ডান পাশে যে মেয়েটা বসে আছে সেও একটু আগেই ঢুকলো। তৃষা তখনও ব্যাগ থেকে আয়না বের করে মুখ দেখতে ব্যস্ত। কেন যে প্রফেসর এখনও আসছে না? ধ্যাত। মেয়ে দুটো একেবারে তার সামনে এসে আয়নাটা হাত থেকে কেড়ে নিয়ে বলে, নাম কি? সিনিয়র সামনে দাঁড়িয়ে আছে, চোখে দেখতে পাও না? তৃষা একটু অবাক হলো। মনে মনে বলল, এরা আবার কোন আপদ? মেয়ে দুটোর মধ্যে থাকা চিকন মতো মেয়েটা বলল, নাম কি তোমার? দেখে তো মনে হচ্ছে বেশি বয়সও না। তৃষা মনে মনে বলে উঠল, তো আপনাদের মতো দামড়া লেজ ছাড়া জলপরি দেখতে আর লাগছে নাকি? উঠে পড়ো। কোথায় উঠবো? তুমি তো ভারী বেয়াদব, তোমাকে পরে ধরছি। চলো, প্রেম অপেক্ষা করছে। এই আপু দেখেন, আমার এখন পড়ালেখার বয়স। প্রেম ভালোবাসা আমার জন্য অপেক্ষা করলে আমি যেতে পারবো না। ওদের বলেন পরে দেখা করব। তৃষা আরও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু শিমলা তাকে থামিয়ে দিয়ে ফিসফিস করে বলল, সিনিয়র হয়, ওদের সঙ্গে লাগতে গেলে ওরা একেবারে লাগিয়ে দেবে। জলদি যা। আর যাই বলবে না কেন সরি বলবি, নিচের দিকে চেয়ে থাকবি। এখন মাথায় বসতে বললেও বসবে নাকি? চুপ কর, যা। বায়োলজি ডিপার্টমেন্টের নিচে তৃষাসহ বাকি মেয়েগুলোকে দাঁড় করানো হলো একেবারে লাইন ধরে। তৃষা আন্দাজ করতে পারছে এখানে যা কিছু হয়ে যাক না কেন ভালো কিছু তো কখনোই হবে না। তৃষা দাঁড়িয়েছে একেবারে পেছনে, এক এক করে দেখছে সামনের দিকে যাচ্ছে, এরপর সোজা ক্লাসে চলে যাচ্ছে। তবে কার কাছ থেকে ফিরে আসছে দেখতে পাচ্ছে না। সামনে মনে হয় শাহরুখ খান বসে আছে। ঢং। তৃষার পালা আসতে সে সামনের দিকে এগিয়ে যায়। গিয়ে দেখতে পায় বাইকের সঙ্গে হেলান দিয়ে আছে এক উজ্জ্বল শ্যামবর্ণের সুপুরুষ। সাদা একটা গেঞ্জির উপর জলপাই রঙের শার্ট পরিহিত, শার্টের বোতাম খোলা, চুলগুলো এলোমেলো, ঘাড় ছুঁই ছুঁই, গলায় কী সব ঝুলিয়ে রেখেছে। হাতেও কত রকমের অদ্ভুত ব্রেসলেট। ঘড়ি নেই, কিন্তু কেন? সময় দেখারও সময় নেই বলে? দেখে তো মনে হচ্ছে পুরান ঢাকার খানদানি কোনো বংশের বিগড়ে যাওয়া সুদর্শন লাফাঙ্গা। যাকে সিনিয়র সাহেব বুঝি উনি। তৃষার নিজের প্রতি আত্মবিশ্বাস আছে। এই ছেলে নির্ঘাত তার রূপ দেখে থমকে যাবে। ওই অদ্ভুত দেখতে গলায় ঝুলিয়ে রাখা কিংবা হাতের ব্রেসলেটগুলোর সঙ্গে কোনোভাবে যদি তৃষার ওড়না আটকে যায় তো ব্যাকগ্রাউন্ডে লা 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 মিউজিকটা কি বাজবে কি? তৃষার এত সব কল্পনায় ছেদ ধরিয়ে সেই বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা লোকটা তুড়ি বাজালো। তৃষার হুঁশ ফিরতেই বলল, এই যে মিস ট্যাবলেট, কাম হিয়ার। পাশ থেকে সবাই হেসে উঠতেই লোকটা তাদের দিকে তাকালো। মুহূর্তে সবাই থমকে গেল। তৃষা একটু অবাক হলো বটে। কোন দেশের প্রধানমন্ত্রী আমার যে ওনাকে দেখে সবার ভয়ে জামা কাপড় ভিজিয়ে ফেলতে হবে? তৃষা এগিয়ে গিয়ে বিরক্তি নিয়ে জিজ্ঞেস করলো, দেখা হয়েছে আমাকে? হলে বলুন, কেটে পড়ি। আশেপাশে সবাই তা শুনে আবার কানাঘুষা করেছে। এই মেয়ে সাহস দেখছো? আজকে এসেছে আর আজকে এত বেয়াদবি! আর সে জানে তার সামনে কে বসে আছে। পেছন থেকে একটা মেয়ে তৃষাকে টেনে কষে দুটো লাগাতে যাবে তার আগে লোকটা বলল, আমি আছি তো, ওকে বায়োলজি ডিপার্টমেন্টের ক্লাসে পাঠা জলদি। তৃষা সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলো, সেখানে কেন? বায়োলজির প্র্যাকটিক্যাল ক্লাস করাবো যে, জাস্ট কাম ফাস্ট। আর হ্যাঁ, আমি প্রেম নেওয়াজ। রুমের মধ্যে একঘেয়ে ফ্যানটা চলছে। বেঞ্চের উপরে ভালো করে বসলো প্রেম। তৃষা তার ব্যাগটা আঁকড়ে ধরে দাঁড়িয়ে আছে। সে লক্ষ্য করলো প্রেম, তারপর বলল, ব্যাগটা দাও। ব্যাগে পার্সোনাল জিনিস আছে। দিবি বাল, ছিনিয়ে নেওয়ার অভ্যাস আছে কিন্তু।
ধমকের চোটে তৃষা ব্যাগটা দিতে দেরি করলো না। প্রেম ব্যাগ হাতে একটা লাল লিপস্টিক পেল, ভালো করে দেখে একবার হাসলো, কিন্তু কঠিন সে হাসি। সিনিয়রদের যে সালাম দিতে হয় তা জানা আছে? আছে। ওই সময় তাড়াহুড়োয় যে ধাক্কা দিয়ে চলে গেলে, সালাম তো দূরে থাক, সরিও বললে না। কাজটা কি ভালো হয়েছে? না, একেবারে পচা। আচ্ছা, আসসালামু আলাইকুম। আর দুঃখিত। হোপ, তোর সাথে মজা করছি? তামাশা চলছে? দেব বাম হাতে একটা কষিয়ে, তখন মজা বুঝবি। সরি সরি। প্রেম নিজেকে শান্ত করে এবার গলার সুর বদলে বলল, লাল লিপস্টিকটা ঠোঁটে ঘষে আমার গালে একটা শক্ত চুমু দাও তো। তবে চাইলে ঠোঁটেও দিতে পারো, ঠান্ডা গলায় বলল প্রেম। তৃষা ভয়ে কেঁপে উঠল। ভাইয়া? ফিস ফিস করে বলল, তোর ভাইয়া গেছে জাহান্নামে, তুই চুমু দিয়ে আগে বাদরমুখী। প্রেম গর্জে উঠল। তৃষা শরীরটা ঝাঁকুনি দিল। সে চোখ নামিয়ে বলল, সরি ভাইয়া, পরের বার সালাম মিস হবে না। ভার্সিটিতে আপনাকে দেখলেই সালাম দেব। তুমি আগে চুমু দাও পাখি, সালাম পরের বারের জন্য তুলে রাখলাম। তৃষার ভয়ে ঠোঁট কাঁপছে। পুরো ভার্সিটির শত শত শিক্ষার্থী তার দিকেই চেয়ে আছে, কানাঘোষা করছে, হাসছে। লজ্জার ভয়ে তৃষা নাজেহাল অবস্থা। প্রেম তুড়ি বাজাতে তৃষার হুঁশ ফিরল। সে কাপা গলায় পুনরায় বলল, কানে কথা ঢোকে না? ভার্সিটির হলের রুমগুলো কিন্তু পুরোই ঝাক্কাস। যা বলেছি জলদি না করলে কিন্তু সেই রুমের সফর করিয়ে আনবো। আমার আর ভুল হবে না, এবারের মতো ক্ষমা করা যায় না? ধ্যাত ছালি। প্রেম তৃষার দিকে এগিয়ে এলো, হাতে সিগারেটটা ফেলে ধোয়া ছাড়লো ঠিক তৃষার মুখ বরাবর। সরু চোখে তৃষার দিকে তাকিয়ে ফু দিয়ে চোখের সামনে পড়ে থাকা চুলগুলো সরিয়ে হঠাৎ করে এই গাল চেপে ধরে বলল, তুই চুমু দিবি নাকি আমি থাবড়ে চুমু আদায় করে নেব? তৃষা কোনো উপায় না পেয়ে চোখটা বন্ধ করে ঠোঁটে গিয়ে দিতে তৎক্ষণাৎ প্রেম উঠে দাঁড়িয়ে বলল, মুট নেই সোনা। প্রেম কেমন কেমন যেন একটা গন্ধ পাচ্ছে। এক পর্যায়ে তৃষাকে বলল, ভয় আবার কেউ জামা কাপড় ভিজিয়ে দিল নাকি? কেমন একটা ওই ধরনের খাটাস গন্ধ নাককে ধাক্কা খাচ্ছে। তৃষার এই গন্ধের ইতিহাসের বিষয়টা বুঝতে সময় লাগলো না। তাকে এমন ঘাবড়ে যেতে দেখে প্রেম জিজ্ঞাসু দৃষ্টিতে তার দিকে তাকাতেই বলল, মানে আমি মুতুর মধ্যে পড়ে গিয়েছিলাম। না হওয়া সতীনের জামাই ফারাজ এলাহির কাছে একটা কল দিই। কল দিয়ে কি বলবো? আমার ভাইয়া ওরফে ছাইয়া, জানেন ভার্সিটির সিনিয়র প্রেমনা ডিম, ওই ছেলেটা দিল আমায় খাইয়া। তৃষা পারলে ব্রেন থেকে এই স্মৃতিগুলো ডিলিট দিত। ভার্সিটির প্রথম দিনটায় এমন জঘন্য যাওয়ার খুব কি প্রয়োজন ছিল? ওই ব্যাটা প্রেমকে ইঁদুর মারার ওষুধ খাইয়ে দিতে ইচ্ছে করছে তৃষার। দুনিয়ায় কোনো হ্যান্ডসাম ছেলে কি নেই তৃষাকে এই হাইব্রিড করলার হাত থেকে বাঁচানোর জন্য? তবে একটু শান্তি তো লাগছেই, লাগবে না? ওই প্রেমের হাওয়া যে লিক করে এসেছে তৃষা, মানে তার বাইকের। সকালে যে বাইকটা তাকে মতো জলে ফেলেছিল, ওই বাইকের নাম্বারটা কেবল পেছন থেকে এক ঝলক দেখেছে। ওই করলার বাইকের নাম্বারের সঙ্গে মিলে যায়। তৃষাকে চুমু দিতে বলা, তাই না? গায়ে গন্ধ বলে অপমান করা। একেবারে বুড়ি গঙ্গার কালো পচা জলে চুবিয়ে রোদে শুকাতে ইচ্ছে করছে তৃষার। সে চিনে তৃষাকে, অসভ্য লোক। সুন্দরী মেয়েদের সঙ্গে যে প্রেম করতে হয় তা ওই মগা কি জানে না? ভাব দেখা শাহরুখ খান, আচরণ তো নায়ক বগা খানের মতো। তৃষা কাজীবাড়ি ছোট মেয়ে। চট্টগ্রামের শান্তিবাগ শ্যামলী আবাসিক এলাকায় তাদের বাড়ি। তার বাবা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ছিলেন, মা গৃহিণী। মূলত মায়ের থেকেই সাজগোছের স্বভাবটা পেয়েছে। জন্মের পর থেকে মাকে কখনো পরিপাটি ছাড়া দেখেনি সে। খোদা 30টা দিন ফকফকা চকচকা থেকেছেন। তৃষার ছোট্ট একটা বিচ্ছু ভাই আছে, নাম তৈমুর, ক্লাস 10-এ পড়ে। এই বান্দার কথা বললেও কম পড়ে যাবে। বাথরুমেও ফোন নিয়ে যায়। ফোনের সঙ্গে তার যেই সম্পর্ক, সেটা মনে হয় কালো জাদু করেও নষ্ট করা যাবে না। তৃষা দুরন্ত চালাক বললেও ভুল হবে, আবার বোকা বললেও। মানে এই মেয়ে কাজের না, আবার অনেক কাজের। পড়ালেখায় মেধা প্রখর, তবে ওই মেধা খালি পড়ালেখাতেই কাজে লাগে, বাকি সব কিছুতে 0%ও কাজে লাগে না। আর যদি বলা হয় রূপ, হ্যাঁ, ওই একটা আছে বলেই তো মাথার মধ্যে ব্রেনটা একটু কম। না মানে ব্রেন আছে, কিন্তু সে অলসতার কারণে কাজে লাগায় না। তৃষা ঠোঁটের কাছে তিল আছে, তিলটা তাকে আকর্ষণীয় করে। ওইসব টোল ফোল তো তার পরে না, কিন্তু হাসলে গজদারটা অবশ্য দেখা যায়। সেই ছোটবেলার কথা, এক 5-এ পড়া ছেলে, তার গজ দাঁতের প্রশংসা পঞ্চমুখ হয়েছিল। সেই থেকে তৃষা তার দাঁতের বিরাট যত্ন নেয়। বলা তো যায় না, দাঁতের নজরও তো লেগে যেতে পারে। তখন দাঁত পড়ে গেলে কিংবা পোকা ধরলে তো দেয়াল ভেঙে সাংবাদিক এসে যদি জিজ্ঞেস করে, আপনার টুথপেস্টে কি নুন আছে? পুরান ঢাকার গিঞ্জি অলিগলি পেরিয়ে বুড়িগঙ্গার উত্তর তীরে অবস্থিত সোয়ারিঘাটের নির্জনতা আজ অন্যরকম। নদীর কালো ঢেউ কেবল ধপধপ করে উঠছে। অন্ধকারে ডোবা রাত, শুধু দূরে কাকের মতো কিছু কণ্ঠস্বর ভেসে আসছে। তারপর আবার সব স্তব্ধ হয়ে যাচ্ছে। এই স্তব্ধতার মাঝে প্রাণ বাঁচানোর তাগিদে মরিয়া হয়ে ছুটে চলেছে এক তরুণী। বিয়ে হয়েছে মাত্র 1 সপ্তাহ।
যেই হাতের মেহেদির রং এখনও পুরোপুরি ওঠেনি, সেই হাতই আজ মাটি খুঁড়ে বাঁচার চেষ্টা করছে। শ্বাসকষ্টে বুকে দরফরানি, হৃদস্পন্দন যেন বেরিয়ে আসতে চাইছে। তার অপরাধ কি সে জানে না। সে শুধু জানে তার পেছনে ছুটে আসা কালো হুডি আর মুখোশ পরা মানুষটা তাকে খুন করবে। খুনটাও যেন তেন খুন নয়, নির্মমতার সংজ্ঞা পাল্টে দেওয়া খুন। মেয়েটি অন্ধকার গলি পেরোতে না পেরোতেই ধপাস করে পড়ে যায় মাটিতে। হাঁটু চিরে ইটের ধারালো কোনা মাংসে ঢুকে যায়। ভয়ার্ত চেহারা নিয়ে উঠে দাঁড়ানোর আগেই শুনতে পায় একটা গান। ফোনে ছাড়া সেই গান। গানের সঙ্গে সুর মেলাচ্ছে কেউ। মেয়েটির বুকের ভিতর ভয়ের পাথর জমে ওঠে। চোখে অন্ধকার ঘনীভূত হয়। দাঁড়াতে না দাঁড়াতেই হঠাৎ ঠান্ডা এক চাকু তার গলার ভিতর ঢুকে যায়, সোজা কণ্ঠনালীর গভীরে। গট গট শব্দে রক্ত ছিটকে বেরোয়, একেবারে লাল ঝর্ণার প্রবাহের মতোই। মরণের সাথে সাথে ভয় বেড়ে যায়, কারণ গানটা এখনও বাজছে। সে মানুষটা গাইছে গলা মিলিয়ে, কোন ভুলে তুমি শুলে বলো এই ফুলশয্যায়, স্বপ্নের লাশ কাঁদেনি ওরা কেন চলে যায়, প্রেম আমার ও প্রেম আমার। মেয়েটি ছটফট করে, গলার ভেতর থেকে ভোঁতা শব্দ বেরোয়, জবাই করা পশুর মতো। মুখোশ পরা খুনে এক দৃষ্টি তাকে উপভোগ করে তার নিস্তেজের টানা পড়েন। অভিশপ্ত এক হাসি ভেসে ওঠে মুখোশের আড়াল থেকে। ধীরে ধীরে মুখোশ খুলে ফেলে সে। চোখে উন্মোদনা মেশানো উত্তেজনা, ঠোঁটে প্রশান্তির বাঁকা হাসি। কিন্তু এখনও শেষ হয়নি। হঠাৎ সে এক ঝটকা চাকুটা গলার ভিতর ঘুরিয়ে দিল। রুহু কেঁপে উঠল, চোখগুলো বিস্ফোরিত হয়ে ফেটে পড়তে চাইলেও পারল না। এই রাতার আধারে সোয়ারি ঘাট পেরিয়ে এই নির্জন জায়গায় কেউ নেই মেয়েটিকে বাঁচানোর জন্য। মেয়েটি ছটফট করছে, তবে সেই দৃশ্য তেমন একটা উপভোগ করতে পারছে না লোকটি। এখানে কোনো থ্রিল ব্যাপার আছে নাকি? সে এক ঝটকায় গলা থেকে চাকু বের করে পরপর 4টে কোপ বসালো চোখের মণির ওপর। গলে ছিটকে একেবারে কালো মণিটা নরম হয়ে গেছে। চোখগুলো নরম হয়ে গলে পড়ল। গালের ওপর ছিটকে পড়ল লাল কালো রক্তমাখা মাংসের টুকরো। মেয়েটি ততক্ষণে মৃত। মৃত্যুর কারণ জানার আগে মৃত। মৃতদেহের উপর ঝুঁকে খুনি হাত বাড়ালো। মেয়েটি লম্বা কালো চুলের ভেতর আঙ্গুল চালিয়ে পড়ল। বাহ, চুলগুলো বেশ তো, আমার যে এগুলোই চাই। তারপর এক ঝটকায় হুডির পকেট থেকে কেচি বের করে খেচাং শব্দে গোড়া থেকে কেটে ফেলল পুরো চুল। হাতে নিয়ে এমনভাবে দেখলো যেন সে বিশ্ব জয় করে ফেলেছে। চোখে মুখে আবার সেই তৃপ্তিদায়ক হাসি রেখা। চুলগুলো পকেটে ঢুকিয়ে দিল সন্তুষ্টির হাসি মুখে নিয়ে। তারপর সোজা উঠে দাঁড়ালো। কি গরম পড়েছে আজ! এত গরমে তো প্রতারকদের খুন করতে কষ্ট হয়, তাই না? সে হুডিটা খুলে হাতে নিল। পরনে একটা সাদা রঙের শার্ট ছিল। শার্টের বুকের কাছের বোতামটা খুলে হাঁটতে হাঁটতে সেখান থেকে চলে গেল। লাশটা যে কিছু না বলা প্রশ্নের উত্তরের অপেক্ষা করতে করতে ওপারে দাবি নিয়ে চলে গেল, তাতে তার কিছু যায় আসে না। সকালে লাশ নিয়ে বড় হই হট্টগোল বাঁধবে, জলদি বাড়ি ফিরে ঘুম দিতে হবে, নইলে সকালে খবরে ব্রেকিং নিউজটা শুনবে কি করে? মানুষকে জানতে হবে না একটা প্রতারকের শেষ পরিণতি কী ছিল। যাওয়ার সময় সে এক নাগালে গান গাইল, প্রেম আমার ও প্রেম আমার। নেওয়াজ কুঠি, কেরানীগঞ্জের জিঞ্জিরে অবস্থিত সেকেলে একটা জমিদার বাড়ি। যদিও এই বাড়ি দেখতে তেমন হলেও জমিদারদের বাড়ি নয়, একসময় ইংরেজরা তৈরি করেছিল। দেশ ছেড়ে চলে যাওয়ার আগে নেওয়াজ বাড়ির পূর্বপুরুষ কিনে রাখে। তারপর সিদ্দিক নেওয়াজ বাড়িটিকে পুনরায় সংশোধন করে এখানেই বসতি স্থাপন করেন। বুড়িগঙ্গার তীর ঘেঁষে নেওয়াজদের এই কুঠি। নেওয়াজ পুরান ঢাকার নামিদামি বংশ। তাদের মশলার ব্যবসা আছে। দেশে বিদেশে নদীপথে মশলা রপ্তানি করে থাকেন। পুরান ঢাকার নামি দামি আড়তগুলোর মধ্যে শতাংশ তাদের নিজস্ব। নেওয়াজ বাড়ির আসল কর্তা সিদ্দিক নেওয়াজ। এই বয়সে এসেও একা হাতে সব সামলাচ্ছেন। ছেলে একটা আছে, তবে সে এখানে থেকেও নি। নিজের আপন বলতে একমাত্র নাতি প্রেম নেওয়াজ আছে, তবে সে তো মশায় বদমেজাজি হয়েছে একটা। বাইক নিয়ে ঘোরাঘুরি, এখানে সেখানে ঘুরে ফটোগ্রাফি, গিটার একটা নিয়ে রাত জেগে আড্ডা দেওয়া, এসব ছাড়া আর তার কাজ কি? কই, দাদার বয়স হয়েছে, ব্যবসার হাল নিজে ধরবে তা তো নয়, উল্টো রাতে মদ খেয়ে বাসায় ফিরলে এই বুড়োকেই সামাল দিতে হয়। তবে আর নয়, এবার একটা হ্যাস্তন্যাস্ত করতেই হবে। ভালো মেয়ে দেখিয়ে বিয়ে পড়িয়ে দেওয়ার আগ পর্যন্ত এই মহাশয় লাইনে আসার পাত্র নয়। হয়েছে একটা বোনও হয় না, মুখ হাত দুটোই সবার আগে চলে। বাচ্চা কাচ্চা না হলে নাতির এই স্বভাব বোধহয় আর ঠিক হচ্ছে না। সংসারের পানি গায়ে পড়লে বখাটেপনা সারবে। সিদ্দিক নেওয়াজ সকাল সকাল উঠে চেঁচামেচি করেন। দৌড়ে আসেন তার মেয়ে হেতিজা। হেতিজারা আগে রাজশাহী থাকতো। স্বামী মরেছে সেই ছোট মেয়েটা হওয়ার সময়। শেষে এত অভাব অনটন দেখে সিদ্দিক নিজের কাছে এনে রাখেন। হেতিজার ঘরে 2 ছেলে মেয়ে। ছেলেটা একেবারে মানুষের মতো মানুষ হয়েছে বলা চলে। স্পেশাল কোর্সের অফিসার। তার কথা বলার ভঙ্গিমা থেকে শুরু করে সবই আলাদা। বেশি কথা বলে না, তবে যা বলে তা কম কোথায়।
এই বাড়িতে প্রেম নেওয়াজের ভক্তের থেকে প্রত্যুষ দেওয়ানের ভক্ত বেশি। মেয়েরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকেন বিয়ের কথা বলার জন্য। সরকারি চাকরিজীবী, তাও আবার ইন্টেলিজেন্স স্পেশাল কোর্সের অফিসার। ড্যাশিং লুক, মারাত্মক চাহনি, কোনটার অভাব তার? প্রত্যুষ নাস্তার টেবিলে বসে বোন প্রেমান্তিকে জিজ্ঞেস করলো, কে রে প্রেমা, প্রেম কোথায়? নাস্তা করবে না? সে তো রাত করে ফিরেছে, আমি ডেকে আনি। ইচ্ছে। প্রেমা মুখটা ভেঙচি কেটে ঢ্যাংডিঙিয়ে প্রেমের ঘরের দিকে গেল। নেওয়াজদের এই এত বড় সীমানার মধ্যে দুটো বাড়ি, একটা নেওয়াজ কুঠি, অন্যটা হাউস অফ লাভ, একটা বাগান বাড়ি। প্রেমের 25তম জন্মদিনে দাদা তাকে বাড়িটি একেবারে নিজের নামে লিখে দিয়েছেন। এখন এখানে কম সেখানে বেশি থাকা হয়। কাঠের তৈরি একটা বাড়ি, চারপাশ নিজের মতো করে সাজিয়েছে। বাড়িটা দোতলা, তবে বেশি বড় নয়। চারপাশটা কেমন যেন ভয়ানক ভয়ানক লাগে। প্রখর দুপুরে কিংবা রাতে ভয়ে ওইদিকে মানুষ যেতে চায় না। যদিও প্রেম তার ত্রিসীমানায় কাউকে যেতেও দেয় না। রান্না থেকে ঘরের কাজ সে নিজে সামলায়। একবার দাদু কাজের মেয়েকে রুমে পাঠিয়েছিল, সে মেয়ে তো সকাল সকাল খালি গায়ে উপর হয়ে শুয়ে থাকা প্রেমকে দেখে প্রেমে হাবুডুবু খেয়ে একেবারে শেষ। প্রেমকে কফি দিতে এসেছে নাকি প্রেমকে চোখে খেতে এসেছে সে নিজেই ভালো জানে। প্রেম খালি একবার বলেছিল, দেখা দেখি করে চোখে স্বাদ মিটবে, তবে বাকিগুলো কাম। প্রেমময় তৃষ্ণায় তোমায় একটু তৃষ্ণার্ত করি। কোনটা দিয়ে শুরু করব ডার্লিং? সে মেয়ে ওই দিন নতুন কাজে এসেছিল, 2 দিনও টিকতে পারেনি। প্রেমের সঙ্গে দেখা হলে কাম হিয়ার বলতো সে চোখ মেরে। মেয়েরা সাহসী হয়নি ওই বাড়িতে কাজ করার কিংবা আর প্রেমে হাবুডুবু খাওয়ার। প্রেমা ঘরে ঢুকতেই দেখলো প্রেম বিছানায় শুয়ে আছে। জুতাগুলোও খুলেনি, গায়ে সাদা একটা শার্ট। দেখে মনে হচ্ছে রাতে কত গুরুত্বপূর্ণ কাজই না করে এসেছে। প্রেমার ইচ্ছে করছে প্রেমের ঘাড় ছুঁই ছুঁই কালি চুলগুলোতে একটু হাত বুলিয়ে দিতে। সে মিটিমিটি হেসে বলল, ও প্রেম ভাই, নাস্তা খাবে না? প্রেম নড়ে চড়ে বিরক্তি নিয়ে বলল, তোমার বাল খাবো, যাও নিয়ে আসো। একটু সুন্দর করে বলল তো, সবই নিয়ে আসতে পারি। সুন্দর তোমার? বলেও থেমে গেল প্রেম। তোকে না বলেছি আমার ঘরে আসবি না? এমন করো কেন? সকাল সকাল পীড়িতের পেঁচাল পারিস না তো। তোকে দেখলে আমার মাথার রগগুলো নড়ে ওঠে। কেন সুন্দর লাগছে না? নতুন ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে এসেছি। খালি ফেস ওয়াশ করলেই হয় রে? একটু ব্রেন ওয়াশেরও তো দরকার আছে। প্রেমা আর অপমান নিতে পারছে না। রোজ রোজ এত অপমান আর মানা যাচ্ছে না। এই লোককে বিয়ে করে মানুষ বানাতে হবে, কিন্তু সে তাকে বিয়ে করলে তো? প্রেমা গাল ফুলে উঠে পড়ে। সে যাওয়ার পরে প্রেম উঠিয়ে একটা সিগারেট ধরায়। দূরবাল, আজকে লেট হয়ে গেল। জলদি ভার্সিটি যাওয়ার কথা। ওই শালি বাদরমুখী তার বাইকের হাওয়া লিক করে পালিয়েছে কাল। ওর ভেতরে এত আগুন কিসের? প্রেম আজ গলাটা চেপে ধরে বুড়িগঙ্গার পানি দিয়ে ওর আগুন নিভাবে। নাস্তা তো দূরে থাক, তার তীব্র মেজাজ খারাপ নিয়ে কারোর সঙ্গে দেখা না করে প্রেম ভার্সিটি যায়। তখন ক্লাস চলছে পুরোদমে। প্রেমের হাঁটার গতি দেখেই সবাই বুঝতে পারছে আজ কারোর ওপর তালবট পড়বে। প্রেমের সবচেয়ে কাছের মানুষ হচ্ছে অঙ্কুর। গুরু গুরু বলে ডেকে মাথা খায় ছেলেটা। সেও আজকে প্রেমের এই রূপ দেখে আন্দাজ করতে পারছে ভয়াবহ কিছু হতে চলেছে। প্রেম সরাসরি তৃষার ক্লাসরুমে গিয়ে পুরো জমজমাট চলা ক্লাসের মাঝে এসে পকেট থেকে পিস্তলটা বের করে একেবারে তৃষার কপাল বরাবর ধরে। তৃষার মধ্যে কোনো রিয়াকশন নেই। তাকে ভয় দেখানোর জন্য এত সস্তা খেলনাগুলি? সে ফোনটা বের করে প্রেমকে বলল, এই এই ভালো করে ধরো, চেহারাটা যেন এমনই গুন্ডা গুন্ডা লাগে। এই শিমলে একটা ছবি তুলে দে তো, ইনস্টাগ্রামে পোস্ট করব। রীতিমতো তখন ক্লাস পুরো চুপচাপ। স্যার নিজেও চুপসে আছেন। প্রেমের মেজাজ তখন আরও খারাপ হয়েছে। সে পুরো ক্লাসের মধ্যে তৃষার গলা চেপে ধরে বলল, বান্দির বাচ্চা, তোর সাথে প্রেম ইত্রামো করে রে? এই অঙ্কুর হলের রুমের চাবি দে তো। শালিকে বুঝিয়ে দে পিস্তল আমার আসল না খেলনা। তৃষাকে হলের রুমে এনে দরজাটা ভেতর থেকে বন্ধ করলো প্রেম। ধাক্কা দিয়ে বিছানায় ফেলতে যাবার আগে তৃষা গলা উঁচু করে বলল, এই ভাই ওয়েট, মুখে অনেক দামি মেকআপ করেছি। এভাবে ধাক্কা দিয়ে ফেললে তো সব মেকআপ বিছানা চাদরে গিয়ে লাগবে। আমি নিচ থেকে যাচ্ছি, দেখি আপনি আপনার কোন ক্যালমা দেখান। প্রেম একটা দীর্ঘশ্বাস ফেলে ঠোঁট বাঁকিয়ে বলল, আজকেও বাদরমুখী দেখছি, ঠোঁটে লিপস্টিক দিয়েছ, তাও কড়া লাল, অনেক সুন্দর লাগছে। আসলে তোমার মতো সুন্দরী মেয়ে পৃথিবীর বুকে এক পিসই। ওয়েট, একটা ছবি তুলে রুহটাকে শান্ত করি। তৃষা প্রথমে মুখ বাঁকিয়ে রাগ দেখালো, ভেতর ভেতর হাসি চেপে রাখলো। মনে মনে ভাবলো, অবশেষে এই ছেলেও তার রূপের খাঁচায় বন্দী হয়েছে। সে বলল, মাফ করে দিয়েছি। গাধা পরে হলেও আমার মর্ম বুঝতে পেরেছেন, এইটাই অনেক সিনিয়র ভাইয়া। নেন, আপনার তো আইফোন, তুলেন তুলেন, একটা কড়া ছবি তুলেন। প্রেম উৎসাহ নিয়ে বলল, সুন্দরী আপু একটু পাউট করে, আপনাকে পাউট করলে বেবি ডল লাগবে।
প্রশংসা শুনে তৃষার মাথা আরও উঁচু হলো। গর্ব ভরে ঠোঁট বাঁকিয়ে পোজ দিতেই প্রেম ক্লিক করে ছবি তুলল। তারপর গম্ভীর ভঙ্গিতে বলল, হয়ে গেছে, নাম্বারটা যদি দিতেন পাঠিয়ে দিতাম। তৃষা ভ্রু উঁচিয়ে বলল, যে সে মানুষকে তৃষা নুজায়েত নাম্বার দেয় না ভাইয়া। প্রেম গম্ভীর হয়ে উত্তর দিল, হ্যাঁ ঠিক বলেছেন আপু, কষ্ট পেলাম। বুক ভরা ব্যথা নিয়ে না হয় আপনাকে আপনার ছবিটাই দেখাই। ফার্স্ট রাবিশ ভাইয়া। প্রেমে এক মুহূর্ত কাছে এসে ফোনটা সামনে ধরে ছবিটা দেখায় তৃষাকে। তারপর বলে, দেখ খবিশ মায়া তোর ছবি। তৃষার ছবি দেখে প্রেমের চুল ছেড়ে ফেলতে ইচ্ছে করছে। এটা কি দেখালো? একটা বানর লাল লিপস্টিক ঠোঁটে ঘষে মুখটা পাউট করে রেখেছে। তৃষার রূপ নিয়ে মজা নেওয়া? আপনার থোমাখানা আয়নায় দেখেছেন? গরিলার মতো দেখতে। প্রেম ভ্রু কুচকে ঝাঁঝালো গলায় বলল, এই মেয়ে, দেবো নাকি ডিম থেরাপি? তৃষা মুচকে এসে জবাব দিল, আপনার উপর ট্রাই করে দেখান, ভালো লাগলে পরে আমি সার্ভিস নিয়ে দেখব। মুখে মুখে তর্ক ছাড়া আর কিছু পারো না? আরও অনেক কিছু পারি, কিন্তু এই মুহূর্তে পারবো না। আমার একটা ডিমান্ড আছে না? তোমার ডিমান্ড? আমি লাথি মেরে জানালা দিয়ে ফেলবো। কখন ফেলবেন একটু আগে ভাবে জানিয়ে দিয়েন। আমার বান্ধবী শিমলা মরিচকে বলবো নিচে থেকে ক্যাচ ধরতে। আমার ডিমান্ডে সেই দাম, বিক্রি করলে মালামাল হয়ে যাবেন। প্রেম নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না। তেরে এসে তৃষার চুল মুঠি করে ধরতেই তৃষা চেঁচিয়ে উঠল, আরে ছাড় বেড়া, চুল ছাড়, চুল সব এমনিতেই পড়ে যাচ্ছে, ছাড় কইলাম। এত চেঁচামেচিতে প্রেম খানিকটা থমকে গেল। ভাবলো, এভাবে চিৎকার করলে বাইরে থেকে কেউ কিছু ভেবে বসতে পারে। তাড়াতাড়ি চুল ছেড়ে দিয়ে তার মুখ চেপে ধরে বলল, আরে কিছু করেছি নাকি? এমনভাবে চেঁচানোর মানে কি? তৃষা মুখ ছাড়িয়েই আরও জোরে চেঁচিয়ে উঠল, ও মোর খোদা, মরে গেলুম রে প্রেম, প্রেম তুই আর প্রেম দিস না। প্রেম স্তব্ধ হয়ে বলল, নাউজুবিল্লাহ, মেয়ে তোমার ভয় নেই? তৃষা গম্ভীর গলায় বলল, ভয়কে রোজ আমি কিনি বেচি, এখন ধাক্কা দিব নাকি সাইড দিবেন? উফ, ছেলে পুলেদের জন্য পড়ালেখা করতে পারছি না ঠিকমতো। এই যাচ্ছ কোথায়? চুপ করেন বেটা, আপনার মুখ করে দেব ভোতা। চুপ থাক, যে কারণে এখানে তোকে আনা তা তো এখনও বাকি। কি? প্রেম গভীর দৃষ্টি মেলে কাছে এগিয়ে এলো। হাতা গুটে শার্টের বোতাম খোলা শুরু করতেই তৃষার বুক ধকধক করতে লাগলো। এ কি, সত্যি কি ছেলের উদ্দেশ্য খারাপ? এক পা করে কাছে আসতেই তৃষার চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে গেল। ঠিক তখনই প্রেম পাশ কাটিয়ে তার পেছন থেকে ইয়ারফোনটা তুলে নিল। হেসে বলল, চোখ খুল বাদরমুখী, ইমরান হাশিমের সিনেমা চলছে না এখানে? বিছানায় শুয়ে ইয়ারফোন কানে গুজিয়ে আবার বলল, পাক্কা 10 মিনিটের মধ্যে ঘটা ঝাড়পোছ দিয়ে কফি নিয়ে আসবে, বুঝলে বাদরমুখী? তৃষা দাঁত কামড়ে ভেতরে ভেতরে গজডালো। এখানে এনে আদিক্ষাতা দেখাবে ভেবেছিলাম, আর এ গিন্নিপনা করাচ্ছে। এখানে এনে র্যাক দেওয়া হচ্ছে। দেবো নাকি ঝাঁটা দিয়ে মাথায় একটা 400 ভোল্টের বাড়ি? শালা একেবারে হাইব্রিড করল্লা, খেতে দিতে কিন্তু পুষ্টিকর। লাশের সামনে বসে আছে প্রত্যুষ। এই নিয়ে দুটো লাশ পেল। এই দুটোই মেয়ে। দুটোর মাথা চুল কেটে নেওয়া হয়েছে। খুনি চুল কেটে নিয়ে হয়তো বুঝিয়ে রেখেছে তার খুনের প্যাটার্ন কেমন। লাশের ময়নাতদন্তের ব্যবস্থা করতে বলে প্রত্যুষ চোখে সানগ্লাসটা ঠিক মতো লাগিয়ে উঠে দাঁড়ায়। সঙ্গে সঙ্গে একদল সাংবাদিক তাকে ঘিরে ধরে। স্যার, এ নিয়ে এমনভাবে দুটো মেয়ে খুন হলো, আপনারা এখনও কিছু করতে পারলেন না যে? তাহলে কি এভাবে একটার পর একটা খুন হবে? আর আমাদের মেয়ে মানুষকে এভাবে ভয়ের মধ্যে দিয়ে বেঁচে থাকতে হবে? তদন্ত আর বাদাম ভাজা কিন্তু এক জিনিস নয় যে চাইলেই ভেজে খেয়ে ফেললাম। সাইড প্লিজ। প্রত্যুষ মিডিয়ার মাঝ থেকে কোনো মতে বের হয়ে গাড়িতে গিয়ে বসলো। মাথাটা নষ্ট করে দিবে এবারের বিষয়। পুলিশ সামাল দিতে পারছে না বলে এমন ঠুনকো একটা লেম বিষয় তার মতো কর্মকর্তাদের প্রশাসন ধরিয়ে দিয়েছে। এখন সরকারের ওপরও তো যাওয়া যাবে না, গেলে চাকরি থাকবে কি? প্রত্যুষ গাড়িতে বসতেই বাসা থেকে প্রিয়মান্তির কল এলো। সে তড়িঘড়ি করে বলল, ভাইয়া রে, মা তোমার জন্য আবারও পাত্রী দেখতে গেছে। এবার মনে হয় ভাবি ঘরে আসবেই। হোয়াট ননসেন্স! আবার? যুবরাজ সরকারের মেজাজ তুঙ্গে। সকাল থেকে মাথা নষ্ট। হেডলাইনে বড় বড় করে ছাপা হয়েছে, এমপি সাহেবের হবু বউ বিয়ের আগের দিন রাতে পালিয়েছে। কি লজ্জা, কি লজ্জা! জীবনে বিয়ে করবে না বলে ধ্যান ধরে বসে থাকা মানুষটা এত বছর পর একটা বিচ্ছুকে কিনা শেষে মন দিল। বেটি হতচ্ছড়ি, পালিয়েছে তো পালিয়েছে, সঙ্গে এমপির মনটাও নিয়ে গেছে। ফেরত দিয়ে যেতে পারত অন্তত, কিন্তু আর নয়। ওই ধানি লঙ্কাকে খুঁজে বের করতেই হবে। ইতিমধ্যে খোঁজাখুঁজি শুরু হয়ে গেছে। ওকে না পেলে ওর মাকে তুলে আনবে যুবরাজ। যুবরাজ দাঁত চেপে বলল, শুনো, তৃষাকে না পেলে ওর মাকে তুলে আনবে? পাশে দাঁড়ানো অ্যাসিস্ট্যান্ট রাফসান অবাক হয়ে বলল, সি স্যার, মেয়ে না পেয়ে মেয়ের মাকে? যুবরাজ গর্জে উঠল, আরে বিয়ে করবো বলেছি, ওনাকে জিম্মি করে ওনার মেয়েকে হুমকি দেব। রাফসান ধীর সুরে জবাব দিল, হুমকি যে দিবেন তার আগে তো ওনার মেয়েকে খুঁজে বের করেন। তুমি চুপ থাকো গবেট কোথাকার! যুবরাজ ধমক দিল। কিছুক্ষণ চুপ থেকে রাফসান হঠাৎ বলে উঠল, স্যার, আপনি চাইলে কিন্তু মাথা ঠান্ডা করার একটা টোটকা বলতে পারি। যুবরাজ ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, কি? আগে বলুন, আপনার ঠিক মাথাটাই তো গরম হয়েছে, তাই না? হ্যাঁ তো।
রাফসান নির্লিপ্ত ভঙ্গিতে বলল, তাহলে মাথাটা কেটে হিমবাহে রেখে আসি। বিশ্বাস করেন স্যার, আপনার মাথা আর কখনো গরম হবে না। কতজনকে বুদ্ধি দিলাম। যুবরাজ বিস্মিত হয়ে জিজ্ঞেস করলো, ওরা এখন কই? রাফসান 32টা দাঁত বের করে হেসে জবাব দিল, মানে কবরে। সন্ধ্যা তখন নেমে এসেছে পুরান ঢাকার আদি মহল্লা নাজিরাবাদে। এলাকার প্রকৃত চেহারাটাই আলাদা। নাজিরাবাদকে সময়ের গহ্বরে আটকে থাকা এক মহল্লা বললে ভুল হবে না। সরু সরু আঁকাবাঁকা গলি, ইটের দেওয়ালে খসে পড়া চুনকাম, কোথাও কোথাও শ্যাওলা জমি সবুজ হয়ে আছে। পুরনো নকশার কাঠের বারান্দা তুলতে তুলতে ঝুলে থাকে। তার নিচে দোকানপাটে ভিড় লেগেই আছে। একপাশে ভাঙাচোরা টিনের চালা থেকে টুপটাপ করে পানি ঝরে, অন্য পাশে কড়াইতে ভাজার শব্দের সঙ্গে মিশে আছেন পুরান ঢাকার বিশেষ গন্ধ। কাবাব, বুটের ঝাল ভর্তা, চটপটির তীব্র মশলা, আবার কোথাও কোথাও আগরবাতির ধোঁয়া। এমন গলির ভিতরেই সন্ধ্যাবেলায় একা ঘুরতে বের হয়েছিল তৃষা। বান্ধবী শিমলা আসেনি, তাই একা একা ঘুরবে বলে ঠিক করে সে। প্রথমে মনে হয়েছিল একটু হাঁটাহাঁটি করবে, পুরান ঢাকার আসল গলি দেখবে। সরু গলির মাথায় ম্লান কানাবাতি, দালানের চালে ঝুলে থাকা বৈদ্যুতিক তারের ফাঁকি দিয়ে আলো ছিটকে আসছে। কিন্তু নাজিরাবাদের গলি তো কোনো সাধারণ রাস্তা নয়। এক গোলকধাতা, বাঘ পেরুলে আরেক বাঘ। একটা গলি গিয়ে মিলেছে 3টে নতুন গলির সঙ্গে। কোনটা ধরে বেরোতে হবে এই সিদ্ধান্ত নেওয়া মুশকিল। তৃষা অজান্তে পথ হারিয়ে ফেলল। তৃষার ফোনে ডাটাও নেই, গুগল ম্যাপ দেখবে কেমন করে? কি অভাব চলে এলো রে! হঠাৎ সামনের গলিটা ঢুকতেই 7-8টা কুকুরকে বসে থাকতে দেখলো। মহল্লার নতুন মানুষ এসেছে, তা কি তাদের বুঝতে বাকি? একসঙ্গে সবগুলো কুকুর উঠে দাঁড়ায়, ঘেউ ঘেউ করতে করতে এগিয়ে আসে। একটা জরুরি কাজে প্রত্যুষ তদন্ত করতে গলির 7 নম্বর বিল্ডিংটা এসেছিল ঘণ্টাখানেক আগে। একা এসেছে আজকে। এই গলিতে গাড়ি ঢোকালে মানুষের দম নেওয়ার জায়গা নেই, তাই বাইক নিয়ে এসেছে। কাজ শেষে নিচে এসে বাইক চালু করতে প্রত্যুষ আটকে উঠল, থেমে দাঁড়িয়ে কান খাড়া করলো। আবারও শোনা গেল চিৎকার, সঙ্গে প্রচণ্ড ঘেউ। সে এক মুহূর্ত দেরি করলো না, দৌড়ে ছুটল গলির সেই দিকে। কারণ প্রত্যুষের বোঝার বাকি রইল না কোনো মেয়ে যে বিপদে পড়েছে। এখানে কুকুরের কামড় খাওয়া সাধারণ বিষয়, তাও আবার মেয়ে মানুষ। প্রত্যুষ দৌড়ে সামনের দিকে এগোতেই মাথায় ধপ করে আকাশ ভেঙে পড়ল। গোলাপি সালোয়ার কামিজ পরা, খোলা চুলে একটা মেয়েকে আবিষ্কার করলো। তবে ওই কুকুরগুলো মেয়েটিকে নয়, বরং মেয়েটি কুকুরগুলোকে তাড়া করছে। ইট হাতে তুলে দৌড়ানি দিতে দিতে চেঁচিয়ে বলছে, শালার গরিব কুকুরের বংশধর, মানুষ চিনিস তোরা? তৃষার পথ আটকে তার সঙ্গে বিরোধিতা করা, আজ খাইছি তোদের। কুকুরগুলো প্রাণ বাঁচানোর জন্য ছুটে প্রত্যুষের পাশে হাতড়ে ছুটে পালালো। এখানে এসেছিল মেয়েটাকে সাহায্য করতে, কিন্তু এখন তো দেখছি কুকুরগুলো সাহায্য লাগবে। কুকুর বলে কি তারা মানুষ না? তৃষা দৌড়ে এসে প্রত্যুষকে ডিঙ্গিয়ে কুকুরগুলোর পেছনে যাওয়ার আগেই ম্যানহোলের সঙ্গে পড়ে থাকা ইটের টুকরোর সঙ্গে ধাক্কা খেয়ে গিয়ে পড়ে প্রত্যুষের উপর। দুজনে পড়তে পড়তে শেষ রক্ষা হয়। তৃষা ততক্ষণে প্রত্যুষের দিকে তাকায়। চোখে চোখ রাখতেই কোথায় যেন একটা গান বেজে ওঠে, তুমহে দেখা তো ইয়েস জানা সনম, প্যার হোতা হে দিবানা সনম, আব ইয়াহে কাহা যায় হাম, তেরি বাহো মে মর যায় হাম। প্রেম নেওয়াজ আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে। গলায় গিটারের একটা লকেট পড়ল, হাতে সে ঘড়ি পড়ে না। ওই যে সময় দেখার সময় নেই বলেই অদ্ভুত ঋষি বাবাদের মতো কতগুলো ব্রেসলেট হাতে দিল। চুলগুলোতে তার চিরুনি চালানো লাগে না, সব সময় হাত বুলিয়ে ঠিক করে নেয়। তাতেই তো তাকে দেখতে মেয়েদের প্রেম প্রেম একটা ভাব চলে আসে। কিন্তু ওই মেয়ে মানুষ, এক যত দূরে থাকা যায় বাবা, মানুষভাবে প্রেম বোধহয় বখাটে। তবে তাকে ভালো করে যারা চেনে জানে তারা বলতে পারবে মেয়ে মানুষের সঙ্গে তার কী পরিমাণ অ্যালার্জি। আর গায়ে পড়া মেয়ে হলে তো কথাই নেই। যেদিন অমন মেয়েদের সঙ্গে সাক্ষাৎ হয় ওই দিন বাসায় এসে একসঙ্গে 3টে আলাটন খেতে হয়। মানুষের ইলিশ, চিংড়ি, বেগুনের অ্যালার্জি এই জনাবের মেয়ে মানুষে। গায়ে পড়া মেয়েদের প্রেম নিজের তরিকায় ঠিক করে, ওদের সঙ্গে পীড়িতের আলাপ জমে না ঠিক। তবে দুষ্টু আলাপের মাধ্যমে অন্তত এদেরকে নিজের থেকে মেপে মেপে 10 হাত দূরে তো রাখা যায়। প্রেমের কানের নিচ বরাবর ঘাড়ের কাছে একটা ছুরির ট্যাটু আছে। সেই ট্যাটুটা ভালো করে দেখে খালি গায়ে সাদা রঙের প্যান্টটা পরে বিছানায় বসে পড়ে। তার এন্টিক জিনিসের প্রতি আকর্ষণ কাজ করে। ঘরটা সেই সব জিনিস দিয়ে সাজানো, সঙ্গে পুরো ঘর জুড়ে তো প্রেমের তোলা অহরহ ছবি তো আছেই। সারা বছর এদিক ওদিক ঘুরে ছবি তুলতেই থাকে। সেইবার সুইজারল্যান্ডে গিয়ে 6 মাস থাকা হয়েছে। শেষে দাদু হার্ট অ্যাটাকের নাটক করে বাড়ি আনিয়েছে তাকে। তবে এই কাঠের বাড়ি আর তার ডেকোরেশন দাদু ভাইয়ের নাকি ভাল লাগে না। দাদুভাই বলে এটা তো বাড়ি নয়, একেবারে চিড়িয়াখানা। দাদুভাই ছাড়া প্রেমের আপন বলতে কেউ নেই। প্রেম আপন করতেও চায় না কাউকে। মানুষ বিশ্বাসঘাতক। জন্ম দেওয়া মায়েরা যেখানে সন্তান ছেড়ে দেয় সেখানে দুনিয়ায় নিজের খেয়ে অন্য কাউকে বিশ্বাস করা মুশকিল। নিজের মতো আছে, এই তো বেশ চলছে দিনকাল। আর কি লাগে?
প্রেম গিটারটা হাতে নিয়ে বিছানায় বসে সিগারেট ধরায়। পাশের টেবিলের উপর কাচের গ্লাসটা ছিল, তাতে মদ ঢালা। প্রেম হাতের সিগারেটটা গ্লাসের মধ্যে ঢেলে গিটারটা এবার আরও শক্ত করে কোলে নিয়ে নিজেকে উদ্দেশ্য করে বলে, প্রেম ভালোবাসা তোর জন্য না প্রেম, প্রেমে পড়বি তো মরবি। ও পথে যাওয়ার রাস্তাটা তো আছে, তবে ফেরার পথ নেই। প্রেমেরা ভালোবাসার জন্য তৈরি হয়নি, তারা ধ্বংস থেকে প্রেম সৃষ্টি হয় না। প্রেম গিটার টুংটাং করে বাজালো, সুরে সুরে মিলিয়ে গান ধরল, প্রেম আমার ও প্রেম আমার। হেতিজা নেওয়াজ ভাত খাওয়া থেকে সব কিছু বন্ধ করে দিয়েছেন। একে তো ছেলের জন্য এতগুলো মেয়ে দেখলো, তার মধ্যে থেকে একটাও পছন্দ হয়নি। উল্টো নাকে একটা ব্রণ উঠেছে। কী যে ব্যথা! মুখে কিছু উঠলে হেতিজা সেটাকে যতক্ষণ পারে খোঁচাতে থাকে। কেন খোঁচায় নিজেও জানে না। আবার সে এটাও জানে না এই খোঁচাখুচি করতে গিয়ে দাগটা যে বসে যাবে, তখন সে ডিপ্রেশনে চলে যাবে। কিন্তু তাতে কি, আপাতত খুঁচিয়ে তো আরামই লাগছে। প্রেমা মায়ের ঘরে ঢুকতেই হেতিজা জিজ্ঞেস করলেন, প্রত্যুষ আসেনি না আসেনি? হেতিজা মুখ বাঁকিয়ে বললেন, ইস কি ঘোড়ার ডিম চাকরি! বিয়ে দিলে যদি এত রাত পর্যন্ত ডিউটি করতে হয় তবে কি বউ টিকবে? আর আমারও কি নাতি নাতনির মুখ দেখার সৌভাগ্য হবে কখনো? প্রেমা দাঁত কেলিয়ে বলল, কেন মা, আমি আছি না, আমাকে বিয়ে দিয়ে দাও, তোমার স্বপ্ন পূরণ করে দেব। ছি, কিসব কথাবার্তা! ঝাঁটা দেওয়া বাড়ি মারবো সামনে থেকে। প্রেমা মুখ ভেঙচি দিয়ে বলল, গেলাম প্রেম ভাইয়ার কাছে। হেতিজা হাঁপ ছেড়ে বললেন, যা খালি, আমি তো মুখে বললাম প্রেম দেবেনি একটা বাড়ি, তখন খুশি হব। প্রেমা মনে মনে আরেকবার মুখ ভেঙচি কেটে বলল, আল্লাহ জানে এটা আমার টোকানো মা নাকি আমি নিজেই টোকানো। রাতের খাবার খেয়ে সিদ্দিক নেওয়াজ রুমে বসতেই তার বাম হাত কালুর বাপ ওরফে মোখলেস হোসেন বদরুদ্দোজা এসে হাজির হলো। এই বুড়োটা লুঙ্গি গায়ে পুরো অলিগলি চক্কর দিয়ে বেড়ায়, একেবারে সিদ্দিক নেওয়াজের খাস লোক বলা চলে। কোন বাড়িতে কি খবর চলছে তা ওই বাড়িতে ঘটার আগেই কালুর বাপের কানে পৌঁছে যায়। লোকটা চিকন চাকন, মুখে দাড়ি নেই, এই বয়সে একেবারে ক্লিন শেভড, গায়ের রং কালো মতো, সারাদিন পান খেয়ে ঠোঁট লাল করে রাখেন। তার সামনে দাঁড়িয়ে কথা বলতে হলে অবশ্যই একটা ছাতা খুলে ধরা চাই, নইলে পানির পিক ছুঁড়ে সামনে দাঁড়ানো মানুষটাকেই পিক বিশাল করিয়ে দেবেন। কালুর বাপের গিন্নি মরেছে 10-12 বছর আগে, কিংবা তারও বেশি, ঠিক মনে নেই। কিন্তু পৃথিবীর সব সুন্দরীকে সে মৃত বউ নার্গিসের চোখে দেখে। তাকে এত ভালোবাসত যে আজও লুঙ্গি পরে পথে ঘাটে নার্গিসের গানের কষ্টের মাজা ঠোলানো নাচ করে বেড়ায়। এই তো কিছুদিন আগে সিদ্দিক কালুর বাপকে হুকুম দিয়েছে প্রেমের ওপর নজর রাখতে। নাতিকে যদি একবার হাতে নাতে কোনো মেয়ের সঙ্গে কথা বলতে দেখা যায়, তাহলে সঙ্গে সঙ্গে কর দিয়ে বিয়ে পড়িয়ে দেবে। সিদ্দিক নাতিকে দেখিয়ে দেবে, সে যদি ডালে চলে তাহলে দাদুও চলে পাতায়। কালুর বাপ ঠিক করেছে আগামীকাল ভার্সিটিতে যাবে। এবার হাতে নাতে নেওয়াজ বাড়ির ছেলেকে না ধরতে পারলে সে নিজেই নার্গিসের গানে নাচা ছেড়ে দেবে। সারা রাত তৃষার ঘুম আসেনি। বারবার ওই যে ওই গলিতে যে ছেলেটি তাকে সাহায্য করতে এগিয়ে এসেছিল তাকেই মনে পড়ছে। তৃষা ভেবেছিল ওই হিন্দি গানটা হয়তো তার মনে বেজে উঠেছে, কিন্তু বাজলো পাশ দিয়ে যাওয়া ব্যক্তির ফোনে। এমন রিংটোন কেউ ব্যবহার করে? তবে প্রত্যুষ ওই লোকের সামনে পরিস্থিতি সামাল দিতে গিয়ে তৃষাকে টুপ করে ছেড়ে দিয়েছিল। অমনি সেও মা গো বলে চিৎকার করে ওঠে, যা লেগেছে না মাইরি! জখমটা ব্যথা দিয়েছিল ঠিকই, কিন্তু সে সুন্দর ছেলেটা তাকে বাঁচিয়েছিল ভাবলেই ব্যথা কোথায় যেন মিলিয়ে যাচ্ছিল। রাতে সিমলা মলম লাগিয়ে দিয়েছিল। তবু পরদিন ভার্সিটিতে এসে তৃষা আধো ঘুমিয়ে ক্লাস কাটালো। তবে আজকে একটা মানুষকে সে কোথাও দেখেনি। ওই হাইব্রিড করলাটা কি মরে টরে গেল নাকি? অভিশাপ লেগে গেল না তো? ক্লাস শেষে বের হতে অঙ্কুরের সঙ্গে দেখা হতেই সে বলল, আরে ভাবি আপনি? তৃষা ভুরকুচকে বলল, ভাবি? অঙ্কুর ছাড়বার পাত্র নয়। আরে ভাবি নয় তো কি, আপনার যার সাথে বিয়ে হবে সে তো ছেলে মানুষই হবে, মেয়েকে তো আর বিয়ে করছেন না, তাই সেই হিসেবে আপনার স্বামী তো আমার ভাই, আর আপনি ভাবি। কিন্তু ছেলেকে বিয়ে না করে যদি তার নানাকে বিয়ে করি, তখন তো নানি হব। তাই না জেনে অগ্রিম 2 লাইন বেশি বলবেন না। যেমন বস তেমন তার চামচিকা, দুটোই পুষ্টি ছাড়া সবজি। বেচারা আলা ভোলা অঙ্কুরটার মাথার উপর দিয়ে গেল সব। এসেছিল মেয়ের সঙ্গে একটু সম্পর্ক ভালো করতে, উল্টো কথা শুনিয়ে চলে গেল। এই প্রেম ভাইয়ের জন্য সব মেয়েরা তাকে এমন অবহেলা করে? প্রেম ভালোবাসা হচ্ছে অক্সিজেনের মতো, ওইসব না করলে যে একটা প্রাপ্তবয়স্ক মানুষের শ্বাসকষ্ট হয়, তা ওই প্রেমহীন প্রেম ভাই কেমন করে বুঝবে? ওনার নামকরণটা যে কে করেছে সামনে পেলে তীর্থযাত্রায় পাঠাতো তাকে।
তৃষা চারপাশে প্রেমকে খুঁজতে খুঁজতে আর মনে মনে গালি দিতে দিতে গেট থেকে বের হওয়ার জন্য এগিয়ে চলল। জীবনে কোনোদিন কাজ না করা মেয়েটিকে দিয়ে শেষে হলের কার রুম সাফ করিয়েছে। ইসরে, এত মোলায়েম হাতগুলো গেল। এই হাত তৈরি হয়েছে মেকআপ করার জন্য, ওসব সাফ করার জন্য নাকি? মনে মনে আবার অভিশাপ দিল প্রেমকে। দেখিস হাইব্রিড করলা, তোর কপালে একটা তার ছেঁড়া বানরের মতো দেখতে শাকচুন্নি বোঝ উঠবে। গেটের কাছে আসতে কে যেন পেছন থেকে শীষ বাজিয়ে বলল, এই যে টিউবলাইট, কাম হিয়ার। তৃষা সে কণ্ঠ শুনে বুঝতে বাকি রইল না প্রেম ভাই যে তাকে ডাকছে। সে পেছন ফিরে একটা লম্বা সালাম দিয়ে বলল, সিনিয়র ভাইয়া, কিছু চাই আপনার? বান্দা হাজির। প্রেম ঠোঁট বাঁকিয়ে বলল, এই তো চাকরানির ফর্মে এসেছ, আর ওটা বান্দা নয় বান্দি হবে। ছেলে হতে গেলে কত কি লাগে, সবার তো আর সব চাইলেই হয় না। তৃষা আশেপাশে তাকালো। এই লোকের লজ্জা নেই। জন্মের সময় মনে হয় তার চোখের নিচে কাগজ দেওয়া হয়নি। তৃষা চলে যাওয়ার জন্য পা বাড়াতেই প্রেম বাইকের ওপর থেকে নেমে তার ওড়না ধরে টান দিতেই তৃষা খেপে বলল, কোন হনুমান রে আমার ওড়না ধরে টানাটানি করিস? ভার্সিটি সবাই তখন অবাক। এত মানুষের সামনে এই মেয়ে প্রেমকে হনুমান বলল, এমন ডাইরেক্টলি। প্রেম চারপাশে একবার তাকাতেই তৃষা পেছন ফিরে বলল, ও আচ্ছা, আপনি ছিলেন সিনিয়র ভাইয়া। আমি ভাবলাম কে না কে, মাইন্ড করবেন না। যাই হোক, আমার ওড়না পছন্দ হয়েছে। আপনি আপনার ঠিকানাটা দিয়েন, জামা সালোয়ারটাও পাঠিয়ে দেব। সব জিনিস তো আবার সবাই চাইতে পারে না মুখে। থাক, আমি না হয় বুঝিয়ে নিলাম। বলেই মুখটা বাঁকালো তৃষা। প্রেম তা দেখে ভ্রুকুচকে বলল, এই যে মুখটা বাঁকালে, আমার না জুনিয়র তোমার প্রতি একটু রাগ করতে মন চাইছে না। তৃষা চোখ দুটো সরু করে জিজ্ঞেস করলো, কেন? কারণ প্রতিবন্ধীদের মুখ তো বাঁকাই হয়। ওদের উপর রাগ করলে আল্লাহ পাপ দিবে। তৃষার মেজাজ তখন আরও খারাপ। সে শিমলাকে কাছে টেনে এনে বলল, শালি ফায়ার সার্ভিসকে কল দে, গায়ে আগুন আমার ধরছে। প্রেম বাঁকা হেসে চোখে রোদ চশমা লাগিয়ে অঙ্কুরকে বলল, শালা খাঁটি ঘিয়ের ডিব্বা আন, আগুনে একটু ঘি ঢালি। তৃষা মুখ বাঁকিয়ে যেতে পেছন থেকে আবারও প্রেমের ডাক হলো, সেদিনে চুমুটা কিন্তু পাও না জুনিয়র। তৃষা মনে মনে তেতে উঠল। এই খচ্চরলোক এখনও সে কথা ভুলেনি। কত বড় জোচ্চুর ভাবা যায়। তৃষা কী করবে না করবে ভাবতে ভাবতে গাছের কোণে খেলতে থাকা ছোট্ট কুকুরছানাগুলোকে দেখে। মাথায় তার বুদ্ধি চলে আসে। সে মনে মনে বলে ওঠে, কুকুরের আমাজার মনে হয় লাঞ্চ করতে গিয়েছে। যাই, এই সুযোগে ছানাপোনাদের সঙ্গে মিট করে আসা যাক। প্রেম আবার বলে উঠল, কি হয়েছে দাও চুমুটা? সে মায়াভরা ভঙ্গিতে বলল, প্রেম ভাইয়া, আপনি প্লিজ চোখ বন্ধ করেন। আমার না হেব্বি লজ্জা, মুখ পাতলা ঝোলের মতো হয়ে যায়। সরাসরি বললেই তো পারো, ডায়রিয়া রোগীর ইয়ের মতোই কালারটা হয়। ইস, কী যে বলেন আপনি, লজ্জা করছে। চোখ বন্ধ করুন, আজকে আর বাধা আসবে না। আমি পারফিউম মেখে এসেছি, লিকুইডের গন্ধ আর গায়ে নেই। তৃষে এগিয়ে আসতে প্রেম অবাক হয়। ততক্ষণে এদিকটা পুরো ফাঁকা হয়ে গেছে। মানুষ বলতে শিমলা আর অঙ্কুর সহ কিছু মানুষ আছে। তৃষা যত এগিয়ে আসে ততই প্রেম টাসকি খায়। এই মেয়ে নাকি লজ্জা আছে, এই তার লজ্জার নমুনা? সুযোগ পেয়ে প্রেমের ঠোঁট খাওয়ার ধান্দা? এটা কি রাস্তার পাশে বিক্রি করা বেলপুরি পেয়েছে নাকি? একটু না হয় বলছে সে, তাই বলে প্রতিবাদ করার বদলে চলে আসবে? এখন চুমু খেতে না দিলে তো ইজ্জত বলতে সবার সামনে কিছু থাকবে না। প্রেম খোদার নাম নিয়ে দোয়া ইউনুস পড়তে পড়তে চোখটা বন্ধ করতে বলল, যা করার জলদি করো। কই হলো? একটু ওয়েট, সুন্দর করে হেঁটে আসতে হবে না? জলদি আইবাল। এমনিতেও গান্ধী পোকার চুমোর প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। না দিতে চাইলে নেই, জোর কিসের? প্রেম ছোটদের সঙ্গে জোর করে না। আরে না না, চুমু তো দেবই, চোখটা বন্ধ রাখুন না। প্রেম তাই করে। তবে হঠাৎ করে সে আবিষ্কার করলো কেমন জানি ভেজা ভেজা একটা ফিল লাগছে গালে। চুমু তো ঠোঁটে দেওয়ার কথা ছিল, গালে দিচ্ছে কেন? কিন্তু চুমু কম, চাটাচাটি বেশি লাগছে। প্রেম কি ললিপপ নাকি? প্রেম রাগে চোখ খুলতে দেখলো তৃষা তার গালের সামনে কুকুর ছানাটিকে ধরে রেখেছে। সে ছানা আবার খাবার ভেবে প্রেমের গালে জিহ্বা ছুঁয়ে দিচ্ছে। এহেন দৃশ্য দেখিয়ে তো প্রেমের গা গুলিয়ে আসে। সে রিয়েকশন দেওয়ার আগে অঙ্কুর ঠোঁট চেপে এসে গান ধরল, আহা, এ কি ছোঁয়া নিশিদিন, শিহরণে কাটে এ বেলা। বড় বটগাছটার সঙ্গে বেঁধে রাখা হয়েছে তৃষাকে। আজকে না জানি তার কপালে কি লেখা আছে। ভার্সিটি আসতে না আসতে একটা মগা ছেলের সঙ্গে শত্রুতা বেঁধে গেল। গাছের সঙ্গে সে একা বাঁধা অবস্থায় নেই, বরং অঙ্কুরকেও বেঁধে রাখা হয়েছে। প্রেম তাকে লুঙ্গি পুড়িয়ে নিচে পিঁপড়া ছেড়ে দিয়েছে। তাও যে সে পিঁপড়া নয়, একেবারে বেশ পিঁপড়া। বেচারা সমানে চুলকাচ্ছে, কিন্তু সে চুলকাতেও পারছে না, হাত বেঁধে রাখা। এত বড় শাস্তি তো ইংরেজরাও সিরাজউদ্দৌলাকে দেয়নি। অঙ্কুর কাঁদো কাঁদো করে বলল, ভাই, পিঁপড়া সিরিয়াস জায়গায় কামড়িয়েছে, ইয়ে মানে যদি একটু চুলকে দিতেন। এতক্ষণ তৃষা চুপই ছিল, কিন্তু অঙ্কুরের কথা শুনে দাঁত কেলিয়ে বলল, কই দেখি। সঙ্গে সঙ্গে অঙ্কুর বলে উঠল, না জবিল্লা, পুরুষ বলে কি আমার কোনো পুরুষত্ব নেই? দেখুন, এসব আমার বউয়ের জন্য তুলে রাখা, কাউকে দেখাতে পারবো না। কিন্তু আমার সঙ্গে প্রেম করলে অন্য বিষয়। দেখতে হলে করতে হবে, মানে
মানে প্রেম? তৃষা মুখ ভেঙচি কেটে বলল, আসছে আমার পুদিনা চাটনি। আমি ওই প্রেম প্রেম করি না, এক্কেবারে ভালোবাসি। প্রেম সঙ্গে সঙ্গে তৃষাকে একটা ধমক দিয়ে বলল, ওকে তো পিঁপড়ার কামড় খাইয়েছি, তোমার বুঝি সাপের কামড় চাই? এখন বলো তোমাকে কোন স্তরের শাস্তি দেব? তৃষা গলা উঁচু করে নির্ভীক ভঙ্গিতে বলল, দেন যেটা মন চায় দেন। প্রেম কাছে এগিয়ে বলল, লিপ ফিলার করবে? টাকা দেন করি। ওকে ঠিক আছে বলে প্রেম পকেট থেকে একটা সিসি বের করলো। একটু আগে একটা ছেলেকে দিয়ে সিসিটা আনিয়েছে। তৃষা প্রেমকে বলল, এই প্রেম ভাই, এখানে অনেক গরম, ঘেমে যাচ্ছে, একটু বাতাসের ব্যবস্থা করেন। আমার আন্ডা করব তোর জন্য শালি, বেশি কথা বলিস তুই। এই আন্ডাটা আমায় সিদ্ধ করে দেন, বুঝিনি তো রাইটে আছি। প্রেম ভুরু কুচকে বলল, তার নমুনা তো দেখতেই পাচ্ছি, খাসি একটা। তৃষা তীর্যক হাসি দিয়ে বলল, খাসি চিনেন? কেটে ফেলা ছাগলকে খাসি বলে। এখন বলুন, এখানে খাসিকে আপনি নাকি আমি? আমি মানে আমি কোনো খাসি না। ও মা, তাই নাকি? তৃষা পাশে বাঁধা অঙ্কুরকে ধীর কণ্ঠে জিজ্ঞেস করলো, এত বড় ছেলের খতনা করা হয়নি? কি লজ্জার বিষয় বলুন তো। তৃষা ফের প্রেমের দিকে তাকিয়ে বলল, চিন্তা নেই মাইরি, ওই সামনের গাছটা একটা খতনার বিজ্ঞাপন দেওয়া। আমি আপনার হয়ে কথা বলে আসবো, একেবারে জব্বর সার্ভিস দেবে। তুই আগে সার্ভিস নে ট্যাবলেট। আর আমি কি করেছি কি করিনি সেটা জানতে হবে না তোকে। যেদিন ধরবো না সেদিন বুঝবি কে খাসি আর কে পাঠা। তেল মেখে আসবো গায়ে। ধরতে গেলেই বাইং মাছের মতো ফুরুত ঠোঁট বাঁকিয়ে বলল, ছাই দিয়ে নেব, ফসকাবে না। তৃষা চুপসে যায়। আর তার এখানে ভালো লাগছে না। ওদিকে সিমলাটা সে কখন থেকে প্রেমকে রিকোয়েস্ট করছে তৃষাকে ছেড়ে দেওয়ার জন্য। প্রেম চোখ গরম করে জানিয়ে দিয়েছে আরেকবার মুখ থেকে সাউন্ড বের হলে তাকেও নাকি বাঁধবে। তাই ভয় মেয়েটি আপাতত চুপসে আছে। এই ভাই, ও মোর সিনিয়র ভাইয়া, ঠ্যাং ব্যথা হয়ে গেছে তো, এবার ছাড়ুন। ধরলাম কই? প্রেম ধীরে ধীরে এগিয়ে এসে তৃষার সামনে এসে সিসিটা ধরতে তৃষা বলল, এটা কি? তোমার বাল। প্রেম গম্ভীর গলা জবাব দিল, আর প্রেম ভাই একটা হেভি মাল, তোমায় থাপড়িয়ে গাল লাল করে দেব। তৃষা ঠোঁট বাঁকিয়ে ভেঙচি কাটতে যাবে তার আগে প্রেম সিসি খুলে সেখান থেকে মধু বের করে বলল, মধু খাসালি। তারপর যদি মুখের ভাষা মধুময় হয়, সিনিয়রদের সঙ্গে কেমন করে কথা বলতে হয় তা তো শিখিসনি। আপনিও তো জুনিয়রদের সঙ্গে ভালো করে কথা বলেন না, তাদেরকে ভালোবাসেন না। হলের রুমে দেখা করো, ট্যাবলেট ভালোবাসে দেবনি, ঝোলা ভর্তি করে। যাব না, আপনি কাজ করান খালি। আর করাবো না, জাস্ট অঙ্কুরের 7 মাস না ধোয়া জাঙ্গিয়াটা একবার ধুয়ে দিলেই হবে। সে কথা শুনে অঙ্কুর ফের বলে উঠল, ভাই এসব না বলে মেরে ফেললেই তো পারেন আমায়। প্রেম সেই কথার পাতা দিল না। তৃষাকে কিছু বলতে যাবে তার আগে তৃষা বলল, সমস্যা নেই, আমিও আপনাকে সেই জাঙ্গিয়া ধোয়া পানি যদি চিপড়ে শরবত করে না খাইয়েছি তবে আমার নামও তৃষা নুজায়াত নয়। প্রেম এগিয়ে এসে জোর করে তৃষার ঠোঁট সহ ঠোঁটের আশেপাশে মধু লাগিয়ে দিয়ে পকেট থেকে আরেকটা বক্স বের করলো। তৃষা সেখানে তাকাইতে ভয় চিৎকার করে উঠল, এই মা, মৌমাছি! এই লোক তাকে শেষ পর্যন্ত মৌমাছির কামড় খাওয়াবে? এই ভাই দেখেন, ছোট মানুষ তো, একটু না হয় ভুল হয়েছে, তাই বলে মৌমাছির চুমু চাই না। প্লিজ আপনার মানে পা ধরি এই যাত্রা ছেড়ে দেন। প্রেম বিরক্ত গলা জিজ্ঞেস করলো, ছাড়া কথা বলতে পারো না খাটাস মেয়ে? সরি সরি, ক্ষমা করে দেন, চুমু খেতে চাই না। চুমু তো তোমায় খেতেই হবে শোনা, কারণ এখন যে তোমায় চুমু খাওয়ানোর ভীষণ ফিল পাচ্ছে। যুবরাজ চেয়ারে পায়ের ওপর পা তুলে বসে আছে। পিস্তলটা পাঞ্জাবির পকেট থেকে বের করে সামনে বসে থাকা তৃষার মা বাবাকে বলল, জলদি বলুন আপনার মেয়ে কোথায় গিয়েছে, নইলে কিন্তু মাথা উড়িয়ে দেব। তৈমুর তখনও ফোনে গেমস খেলছে। সে যে কিডন্যাপ হয়েছে সেই খেয়াল কি তার আছে? যুবরাজ রাফসানকে বলল, এই শালার ফোনটা নে তো, কিডন্যাপ করেও দাম পেলাম না, মন চাইছে ফোনটা ওর পেছন দিয়ে ঢুকাই। ভাই পরে কিন্তু অপারেশনের খরচটা আপনাকেই বহন করতে হবে। হ্যাঁ তাও ঠিক। হঠাৎ তৃষার মা চেঁচিয়ে বলে উঠল, এই কোনো সবজি আছে? এখন আমার সবজি শরবত খাওয়ার সময়, ডায়েটে আছি তো। যুবরাজের খুব করে বলতে ইচ্ছে করছে, শরবত নেই, আপনাকে হিসু করে দেওয়া সুইমিং পুলের পানি গুলিয়ে খাওয়াতে ইচ্ছে করছে, তবে সে বলল না। হবু শ্বশুর শাশুড়ি হয়তো। যুবরাজ তৃষার বাবাকে কিছু বলতে যাবে তার আগে সে বলে উঠল, এই বাবা, এই কিডন্যাপ করে কোথায় নিয়ে এসেছো? কি গরম এখানে, এত টাকা কামিয়ে কি লাভ যদি জনগণের জন্য একটা এসি না লাগাতে পারো? এভাবে কেউ কিডন্যাপ করে? একটা টিভিও নেই, এখন আমি খবর দেখব কি করে? সন্ধ্যা 7টার খবর শুরু হতে চলল। লোকটিকে থামিয়ে তৃষার মা আবার বলে উঠল, এই বুড়ো চুপ থাকো, আমার এখন জি বাংলা নাটক দেখতে হবে। গতকালের পর্বে দেখলাম রাধা ছাদ থেকে পড়ে যাচ্ছিল, এখনও আকাশে ঝুলে আছে নাকি রিক লন্ডন থেকে এসে তাকে ক্যাচ করেছে সেটা দেখতে হবে না? মাকে থামিয়ে আবার তৈমুর চুপ যায় নাকি? সেও ফোনে ফ্রি ফায়ার খেলতেই হবে, তারও ফোন চাই বলে আন্দোলন শুরু করলো। শেষে যুবরাজের মাথা পুনরায় গরম হলো, কেমন জানি চক্কর চক্কর দিচ্ছি। সে রাফসানকে দ্রুত বলল, গবেট এদের বিদায় করে বাড়ি পাঠিয়ে দে, এদের কিডন্যাপ করে আমি নিজেই এখন পাগল প্রায়।
রাফসান মুখ বাঁকিয়ে বলল, আগে বলেছিলাম এই পাগলের পরিবারের সঙ্গে সম্পর্ক করেন না, শুনলেন তো না, এখন ভুগতে থাকেন। আবার তো বিয়ে করতেছেন আরেক পাগলকে, ছে। অন্ধকার কক্ষটির অস্তিত্ব মৃত্যুর অন্তঃস্থল থেকে উঠে অসার সংকেত জানান দিচ্ছে। আলো এখানে ঢুকে না, ঢুকতেও চায় না। ভারী কালচে পর্দা জানালাকে গিলে খেয়েছে। বাতাসে জমাট বাঁধা রক্তের গন্ধ, কেমন যেন শ্বাসরুদ্ধকর সব। দেয়াল জুড়ে ঝুলছে বিকৃত সব প্রতিচ্ছবি, কোথাও চোখ উপড়ে ফেলা মুখ, কোথাও ভস্মিত অঙ্গ, আবার কোথাও হাহাকার মিশে থাকা অস্পষ্ট মানুষের চেহারা। ছবিগুলো যেন আর ছবি নয়, একেবারে মৃত আত্মাদের বন্দি আর্তনাদ। এক কোণ স্তূপ হয়ে পড়ে আছে ছুরি, করাত ও নানা রকমের অচেনা অস্ত্র। প্রত্যেকটি ধারকণে এখনও কারো চামড়ার স্মৃতি বয়ে বেড়াচ্ছে। ধাতব গায়ে শুকনো দাগ, কিন্তু সেই দাগ থেকে উঠে আসে ধোয়া মেশানো কাঁচা রক্তের গন্ধ। সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্যটি অপেক্ষা করছে দেয়ালের গায়ে গায়ে। সারি সারি পুতুল, যাদের মাথা জোর করে ন্যাড়া করে ফেলা হয়েছে। শূন্য কাচের চোখগুলো স্থির তাকিয়ে আছে দর্শকের দিকে, অথচ চোখের ভিতর নেই কোনো প্রাণ। কিছু পুতুলের গলায় কাটা চিহ্ন, কিছুতে কালি সেলাই করা, কিছু আবার হেসে আছে ভাঙা দাঁতের মতো বিকৃত এক ভঙ্গিতে। কালো হুডি পরা লোকটার মুখে একটা কালো মাস্ক। সে ঘরে ঢুকতেই হাতের ব্যাগটা থেকে একটা নতুন পুতুল বের করলো। টেবিলের ওপর থেকে একটা চাকু তুলে ইচ্ছে মতো আঘাত করতে থাকলো পুতুলের চোখের উপর। যতক্ষণ না মনের শান্তি মিটল, ঠিক ততক্ষণ পর্যন্ত। 7 মিটার পর সে বিকৃত পুতুলটিকে আরও বিকৃত করতে কেচি দিয়ে সব চুল কেটে একেবারে ন্যাড়া করে দিল। তারপর কিছুক্ষণ তাকিয়ে রইল পুতুলটির দিকে। ঠোঁটের কোণ বেঁকে যায়, পরক্ষণে ভেসে ওঠে এক বিকট হাসি, যা মানুষের নয়, পশুরও নয়, যেন অর্ধেক মৃত অর্ধেক জীবিত কোনো দুঃস্বপ্নের গলা ফেটে বেরিয়ে আসা আওয়াজ। হাসির প্রতিধ্বনি দেয়ালে ধাক্কা খেয়ে ছড়িয়ে পড়ে। মুহূর্তে মনে হয় সারি সারি ন্যাড়া মাথার পুতুলরা কেঁপে উঠল, আর তাদের শূন্য চোখে লেগে গেল মৃত্যুর আতঙ্ক। লোকটি এবার পুতুলটিকে জড়িয়ে ধরে তার গন্ধ শুকলো, তারপর বলল, তোমার জন্য নতুন চুল চাই, তাই তো? তোমার জন্য চুল এনে দিব, তুমি রাগ করো না প্লিজ, বলেই সে পুনরায় আগের মতো হাসল। এবারের হাসির শব্দ আগের থেকেও শতগুণ বেশি ভয়ঙ্কর মনে হলো।